এদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা যখন শোনে যে তাদেরই একজন সহকর্মীকে কালো তালিকাভুক্ত করা হয়েছে, বাকিরা ধর্মঘট করে না কেন? আব্দুল নূর তুষারকে যখন কালো তালিকা করা হয়েছিল, হানিফ সংকেত তো বলে নাই যে আমি আব্দুল নূর তুষারকে এইভাবে ব্ল্যাক লিস্ট করলে আমি অনুষ্ঠানটা করব না। আমার এই অভ্যাস নাই যে ধরেন আমি কি করি এটা মানুষকে বলা। আমি সবচেয়ে ভালো পারি হচ্ছে কথা বলতে, এই জন্যই তো আমি বাংলাদেশের একজন সেরা উপস্থাপক এবং এটা বলতে আমার কোনো দ্বিধা নাই। আমি তো জানি আমি কি সেগুলি টিআরপি পেয়েছে, যেখানে কুৎসিত গালিগালাজ আছে, যিনি গেস্ট তিনি খারাপ আচরণ করছেন কিংবা বাজে কথা বলছেন, টকশোর মধ্যে আবল তাবল কথাবার্তা, এগুলা ভাইরাল হয়। শিল্পের স্বাধীনতা দিতে হবে, সাংবাদিকতার স্বাধীনতা দিতে হবে, সাংবাদিকদেরকে প্রপার বেতন দিতে হবে। যে সিন্ডিকেটের কাজ হচ্ছে হাত কচলানো এবং পছন্দের প্রশ্ন করা এবং প্রশ্নের আগে প্রায় ৩-৪-৫ মিনিট প্রশংসা করা। এবং এরা এই কাজটা কেন করতেন? জাতির মঙ্গলের জন্য, মানুষের মঙ্গলের জন্য, মোটেও না, নিজের মঙ্গলের জন্য। আমরা যেই বিষয়টা বারবার এখন খুব উচ্চারিত হচ্ছে, গণমাধ্যমে দালালি, সাংবাদিক দালালে পরিণত হয়েছে। এত এত গণমাধ্যম, এত এত টিভি স্টেশন, স্যাটেলাইট চ্যানেল, এফএম, তো তাদের সাংবাদিকতাকে বড় রকম বৃদ্ধাঙ্গুলি দেখানোর বিষয়টা আপনি রুলিং পার্টি থাকা অবস্থায় করা হলো কিনা? আজকে আমরা মুক্তবাক সময় কথা বলছি বলে বলছি, এই স্বাধীনতা কতদিন থাকবে তানভীর আমি জানি না। যতক্ষণ জানালাটা খোলা আছে আমরা কথা বলছি। আপনি যে প্রশ্নটা করেছেন এটা খুবই জটিল। এই যে সংবাদ মাধ্যম একটি দালাল মাধ্যমে পরিণত হয়েছিল, এর কারণ কি আসলে জুনিয়র সাংবাদিকরা? এর কারণ কি আসলে যারা মিড লেভেল সাংবাদিক? তারা মোটেও না। আপনি দেখবেন সাংবাদিক জগতের মাথারা, চ্যানেল মালিক, সংবাদপত্র মালিক, এদের সঙ্গে যুক্ত হয়ে একটা সিন্ডিকেশন তৈরি করেছিল, যে সিন্ডিকেটের কাজ হচ্ছে হাত কচলানো এবং পছন্দের প্রশ্ন করা এবং প্রশ্নের আগে প্রায় ৩-৪-৫ মিনিট প্রশংসা করা। এবং এরা এই কাজটা কেন করতেন? জাতির মঙ্গলের জন্য, মানুষের মঙ্গলের জন্য, মোটেও না, নিজের মঙ্গলের জন্য। প্রেস ক্লাবের সভাপতি হবেন, অমুক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হবেন, বিমানে করে প্রধান ব্যক্তির সঙ্গে বিভিন্ন ট্যুরে ট্রিপে জায়গা পাবেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত পাবেন, ঈদের সময় সালামি পাবেন, পূর্বাচলে প্লট পাবেন, চ্যানেলও পাবেন, চ্যানেল পাবেন, সংবাদপত্রের লাইসেন্স পাবেন। ব্যক্তিগত এজেন্ডার কারণে পুরো জাতির যে কথা বলার অধিকার সেটাকে তারা কেড়ে নিতে শুরু করেছিলেন। এবং এই কেড়ে নেওয়ার প্রক্রিয়ার সঙ্গে নানাভাবে আমিও যুক্ত হয়ে যেতে বাধ্য হচ্ছিলাম, কারণ আমি একটা চ্যানেলের মধ্যে ছিলাম। আপনি দেখবেন যে আমার যিনি মেন্টর তিনি ছিলেন না এবং আমিও সেই চ্যানেল ছেড়ে বের হয়ে গেছি। তো আমার মেন্টর কিন্তু অনেকটা আমার মতো ছিলেন, কারণ আমরা ভাইয়ের মতো ছিলাম। আমি কেন মেন্টর বলছি? আমার এরকম 8-10 জন মেন্টর বিভিন্ন জায়গায় আছেন। আমি অনেক ছোটোবেলা থেকে তাদের সঙ্গে কাজ করেছি। আব্দুল্লাহ আবু সাইদ, আনিসুল হক, আমার প্রফেসর SGM চৌধুরী, আমার বাবা, আমার মা, আমার কয়েকজন বন্ধু এবং আমার কয়েকজন ছোট ভাই বোন, এরাও এক ধরনের মেন্টরিং করেছেন আমাকে। কারণ আমি তো নতুন জেনারেশনের গল্পটা জানি না, এটা আমাকে কে জানাবে? আমি তো সিনিয়রদের গল্পটা জানি না, এটা আমাকে কে জানাবে? তো আমার এই ধরনের ছোট বড়, আমি তাদেরকে মেন্টরই বলবো, তারা আমাকে মেন্টরিং করে। তো আমি লক্ষ্য করেছি যে এই পুরো আদর্শচ্যুত একটা জীবন আমি চাই না, যেখানে আমাকে মিথ্যা কথা বলতে হবে। আপনার নিশ্চয়ই মনে আছে, আমি ছাত্রলীগের সভাপতি সোহাগকে প্রশ্ন করেছিলাম, হেলমেট পরে পুলিশের মাঝখানে কে? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো দেয় নাই। আপনি জানেন হেলমেট পরে পুলিশের মাঝখানে কারা দাঁড়িয়েছিল? এখনো কিন্তু আমরা জানি না। অথচ সেই হেলমেট পরাদেরকে পুলিশের মাঝখানে দাঁড়াতে না দিলে আজকে কিন্তু এই অবস্থাটা তৈরি হতো না। 2018 সালে এই প্রশ্নটা আমি করেছিলাম এই জন্য, আমি ভেবেছিলাম যে সচেতন হবে, এটা বন্ধ হবে। আমি দেখলাম যে হেলমেট পরাদের পরিমাণ আরো বাড়তে শুরু করলো। তখন আমি একটা রসিকতা করেছিলাম এই ফেসবুকে। আমি বলেছিলাম যে একটা আইন এসেছিল যে হেলমেট ছাড়া বাইকে তেল দিবে না। হ্যাঁ, এরকম একটা ব্যাপার এসেছিল। তো আমি বলেছিলাম যে যদি হেলমেট ছাড়া বাইকে তেল না দেয়, তাহলে বাইক ছাড়া হেলমেটওয়ালাদেরকে বন্দি করা দরকার। কারণ বাইক ছাড়াও হেলমেট পরে কি করে? হ্যাঁ, হাঁটে। হেলমেট পরে কিছু লোক রাস্তা দিয়ে হাঁটছে। হ্যাঁ, আপনি হেলমেট পরে রাস্তা দিয়ে হাঁটবেন কেন? রিজনটা কি? 2 চাকার যানবাহন এবং মোটর বাইক ছাড়া এই হেলমেট তো আপনার পরার কথা না। কিন্তু আপনি সুন্দর এই হেলমেট পরে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাঝখানে হাঁটছেন, সাধারণ নাগরিক, তাই না?
এটা নিয়ে আমি রসিকতা করেছিলাম। আপনি দেখেন ছোট ছোট জিনিসে মনোযোগ দিলে আজকের যে পরিস্থিতি এটা কোনোদিন তৈরি হতো না। কিন্তু মুশকিল হচ্ছে ক্ষমতাবানরা সবসময় ছোট ছোট জিনিসের দিকে তাকাই না। তারা মনে করে তাদের ক্ষমতা এত বিরাট হয়েছে, এতই সংহত হয়েছে, তারা যা খুশি তাই করতে পারে। তারা ভুলে যায় যে এই ক্ষমতা কিন্তু তারা ওই শিল্পীদের মতোই পেয়েছিল। জনগণ একসময় চেয়েছিল বলে সে ওই জায়গায় পৌঁছে জনগণকে বাদ দিয়ে সাংবাদিকদেরকে নিয়ে বসে একটা সাংবাদিক সভা, শেষ পর্যন্ত আপনি চিন্তা করেন এক সাংবাদিকের প্রশ্ন থেকে এটা শুরু হলো। হ্যাঁ, এবং আপনি দেখেন এই তেলাঞ্জলি, এই জলাঞ্জলি, এই তৈল সেবন, তৈলমর্দন থেকে ঘটনা কোথায় গড়ালো। এখনকার সংস্কারের বাংলাদেশে বলা হচ্ছে সাংবাদিকতাটাকে আসলে কোন পর্যায়ে দেখতে চান? বা আমি প্রথমেই মনে করি যে স্বাধীন সাংবাদিকতা, স্বাধীন শিল্প চর্চার একটি পরিবেশ তৈরি করতে হবে। সেন্সর বোর্ড নামক একটি শব্দ আছে, এইটাকে একদম তুলে দিতে হবে। এটাকে করতে হবে এথিক্স বোর্ড, অর্থাৎ নৈতিকভাবে আপনি ঠিক আছেন কিনা। আচ্ছা, আপনি কার পক্ষে আছেন কার বিপক্ষে আছেন এটা না। আমরা যখন রিসার্চ করি, গবেষণা করি, আমাদের একটা ইথিক্যাল কমিটি থাকে। আইসিটি অ্যাক্ট বা এরকম অ্যাক্ট যদি আবার আইসিটি অ্যাক্ট কিন্তু অপ্রয়োজনীয় না। আইসিটি অ্যাক্টের মধ্যে কিছু ধারা আছে, যে ধারাগুলি মানুষকে নির্যাতন করার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু সারা দুনিয়াতে তো হ্যাকিং হয়, হ্যাকিংয়ের বিরুদ্ধে কিন্তু একটা আইন থাকতে হয়। তারপর সারা দুনিয়াতে কিন্তু বিভিন্ন ব্যাংক, তারপরে বিভিন্ন জায়গাতে ডিজিটাল ফ্রড হয়, এই ডিজিটাল ফ্রডের তো একটা আইন থাকতে হয়। সারা দুনিয়াতে কিন্তু ডিজিটাল প্রাইভেসি কিংবা আইডেন্টিটি থেফট হয়, তো এইগুলোর বিরুদ্ধে তো আইন থাকা লাগবে। তো একটা আইন দরকার আছে, ডিজিটাল বিষয়ক অন্যায়ের ব্যাপারে একটা আইন থাকা দরকার আছে। কিন্তু আমাদের এখানে যে আইনটা তৈরি করা হচ্ছে ওটার বিশেষ উদ্দেশ্য হচ্ছে আপনি যদি ডিজিটাল মাধ্যমে গিয়ে ক্ষমতার বিরুদ্ধে কিছু বলেন, তাকে ধরে আনার ব্যবস্থা করা। এইটা বন্ধ হতে হবে। মানুষ তো ক্ষমতাকে নিয়ে আলোচনা, প্রশংসা, সমালোচনা সবই করবে। আপনি কার্টুন আঁকলে আপনাকে ধরে নিয়ে যাবে, এটা তো হতে পারে না। হ্যাঁ, এটা হতে পারে না। হ্যাঁ, কার্টুন কিশোরের একটা বড়, শুধু কিশোর না, কার্টুন আঁকতে লোকে ভয় পেত। শিশির ভট্টাচার্য কার্টুন আঁকা বন্ধ করে দিলেন। উনি বললেন না কেন বন্ধ করছেন, কিন্তু আমরা তো বুঝি উনি কেন বন্ধ করেছেন। তো এইরকম একটা অবস্থা থাকা উচিত না। এটা হচ্ছে প্রথম সংস্কার, অর্থাৎ সেন্সর বোর্ডকে এথিক্যাল বোর্ডে রূপান্তরিত করতে হবে। আমাদের গবেষণাগুলি আমরা যখন করি তখন একটা এথিক্যাল কমিটি থাকে, তারা দেখে যে আমরা কি কোনো পশু ক্লেশ করছি, আমরা কি কোনো মানুষকে ক্ষতি করছি, আমরা কি এই গবেষণা করতে গিয়ে পৃথিবীর কোনো ক্ষতি করব, আমরা কি বন জঙ্গল ধ্বংস করবো, এই ব্যাপারগুলি তারা দেখে। তো অনেকগুলি ক্রাইটেরিয়া থাকে, ওগুলো দেখে তারা আমাদের গবেষণাটা অ্যালাউ করে। ঠিক একইভাবে আমি মনে করি একটা এথিক্যাল কমিটি থাকতে পারে, যে এথিক্যাল কমিটি বিবেচনা করবে যে পরিচালক কোথাও সমাজের ক্ষতি হতে পারে এমন কিছু করছেন কিনা। এবং সেইটা আমি জানি যে একটা সামাজিক রীতিনীতি সব দেশে আছে, সংস্কৃতি আছে না। আমি কি কালকেই চাইলে আমি কোনো মানে জাতিবিদ্বেষ, ধর্মবিদ্বেষ এগুলি বলতে পারি? আমি তো পারি না। তো এই জিনিসগুলিকে আমাদের একটা বিবেচনায় রাখতে হবে। কিন্তু এই এথিক্যাল কমিটিটা আবার তৈরি হতে হবে শ্রদ্ধেয় ব্যক্তিদের দিয়ে, যারা কিনা সুবিচার করেন, দলীয় লোক দিয়ে না। কিন্তু আপনি দেখবেন যে এর আগে কি হয়েছিল, দলের জন্য ঢোল বাজায় যারা, তারা সেন্সর বোর্ড, তারাই প্রিভিউ কমিটি, তারাই বিভিন্ন জায়গাতে নানান কমিটি, তারাই শিল্পকলার ডিজি, তারাই হচ্ছে শিশু একাডেমির ডিজি, তারাই হচ্ছে টেলিভিশনের ডিজি। টেলিভিশনের ভবনের মধ্যে একটা রাজনৈতিক লোককে বসিয়ে রাখা হয়েছিল, উনি বসে বসে ঠিক করে কে কি করবে করবে না। হ্যাঁ, তো এই কাজগুলি বন্ধ করতে হবে একদম টোটালি। শিল্পের স্বাধীনতা দিতে হবে, সাংবাদিকতার স্বাধীনতা দিতে হবে, সাংবাদিকদেরকে প্রপার বেতন দিতে হবে। আমাদের সাংবাদিকতার বেতন খুবই কম এবং নিয়মিত কেউ বেতন দেয় না। ওয়েজ বোর্ডের নামে এক ধরনের প্রতারণাও করে কিছু কিছু সংবাদপত্র আছে। আমি মনে করি অনেক বেতন দিয়ে ওয়েজ বোর্ড করার চাইতে একটা গ্রহণযোগ্য বেতন দিয়ে সবাই যাতে পায় সেটা এনশিওর করাটা খুবই জরুরি। এবং এই সাংবাদিকতার বেতন ভাতা এগুলো ঠিক মতো দিতে না পারলেই কেবল সংবাদপত্রের মালিকের সঙ্গে কথা বলে সংবাদপত্র বন্ধ করে দিতে বলা উচিত। কিভাবে? যে মালিককে বলতে হবে যে আপনি যদি ঠিক মতো আপনার সাংবাদিকদেরকে বেতন না দেন, সুবিধা না দেন, তাহলে আপনি কেন এই ব্যবসাটা করবেন, তাই না? আর এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় হচ্ছে সাংবাদিকদেরকে জীবনের নিরাপত্তা দিতে হবে। আপনি দেখবেন এই আন্দোলনের মধ্যে প্রচুর সাংবাদিক আহত নিহত হয়েছেন। এইটা কেন হবে? আমি যখন ওয়ার জোনে একটা সাংবাদিককে পাঠাই, আমি তার নিরাপত্তা নিশ্চিত করি। যদি কেউ এরকম কোনো ঘটনায় সাংবাদিকরা কাভার করে, নিরাপত্তা বাহিনীর বড় দায়িত্ব হচ্ছে সাংবাদিকদেরকেই নিরাপত্তা দেওয়া। এখন সাংবাদিক যদি একটা সংবাদ আনতে গিয়ে এইভাবে মৃত্যুবরণ করেন, আহত নিহত হন বা ক্ষতিগ্রস্ত হন, এটা তো আমরা চাই না। ফলে সাংবাদিকদের নিরাপত্তা এনশিওর করতে হবে, এটা হচ্ছে তৃতীয়। আর চতুর্থ হচ্ছে সাংবাদিকদেরকে ট্রেনিং দিতে হবে, প্রপার ট্রেনিং। আমাদের অধিকাংশ সংবাদপত্র গণমাধ্যমে চাকরিতে ঢুকিয়ে দেয়, তারপরে যিনি চিফ থাকেন বা তার ইমিডিয়েট বস থাকেন উনি তাকে বসে বসে কাজ শেখান। এটা একদম বন্ধ। একটা ডিপ্লোমা কিংবা একটা লেখাপড়া যেটা সাংবাদিকতা তাকে
নিয়ম নীতি কিভাবে করতে হয় এটা শিখিয়েছে এবং একটা নির্দিষ্ট মান সার্টিফিকেট দিয়েছে। আমি দেখেছি যে বহু সাংবাদিক আছেন যারা সংবাদটা আনেন কিন্তু লিখতে পারেন না। অনেক সাংবাদিক আছেন তারা সংবাদটা কী করে তৈরি করতে হবে বোঝেন না, সাংবাদিকতার রীতিনীতি জানেন না, কারণ চাকরি দিয়ে দিয়েছে। এমনকি আমি যখন একটা টিভি চ্যানেলে ছিলাম, আমি দুজনকে চাকরি দিতে বাধ্য হয়েছিলাম তদবিরে, কিছু জানে না। হ্যাঁ, দিতে হবে, কারণ একটা তদবির এসেছে মন্ত্রণালয় থেকে, না দিলে পরে না দিলে পরে আমাদের যে কাগজপত্র যাবে মন্ত্রণালয় একটাও কিন্তু আর নড়বে চলবে না, ঠিক আছে। আরেকটা তদবির এসেছে একটা সংস্থা থেকে, এবং সেই সংস্থার এটা দিতে হবে, নাহলে সংস্থা খালি ডিস্টার্ব করবে। তো এই ডিস্টারবেন্স এড়ানোর জন্য দুইজনকে চাকরি দিতে হয়েছে। এইগুলো বন্ধ করতে হবে, টোটালি বন্ধ। হাসপাতালে যদি ডাক্তার চিকিৎসা না জেনে চিকিৎসা দিতে না পারে, সংবাদপত্রে টেলিভিশনে সংবাদ কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা না জেনে যেন কেউ সাংবাদিকতা না করে। শিক্ষাগত যোগ্যতার কথা কিন্তু বলি না, আমি বলি নাই তাকে মাস্টার্স পাস করে আসতে হবে, সাংবাদিকতাটা শিখতে হবে, কি করে সংবাদ তৈরি করতে হয়, কি করে সংবাদ দিতে হয়, কোনটা দিতে হয় কোনটা দিতে হয় না, ডুজ এন্ড ডোন্টস। টক শো কালচারে পৃথিবীতে অন্য কোথাও কেমন আছে? আছে বেশ কিছু, কিন্তু আমরা একদম নিয়ম মেপে মাঝরাতে যে শুরুটা হয়, এবং এটা নিয়ে আন্দোলনের পরে বেশ কয়েকজন সাংবাদিক স্ট্যাটাস লিখেছে যে টক শোতে প্লিজ, যদি আমরা স্বাধীনতায় বলি তাহলে টক শোতে প্লিজ কোনো লিস্ট পাঠাবেন না যে মুখকে ডাকবেন না, মুখকে ডাকবেন। আপনি খুব অবাক হবেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমি একটা লিস্ট পেয়েছিলাম, তখন বিশ্বকাপ ফুটবল হচ্ছিল। ফুটবলের টক শোতে কাকে কাকে ডাকা যাবে না, এটা ফুটবল ফেডারেশন থেকে আমাদেরকে একটা ছোট্ট চিরকুট পাঠানো হয়েছিল। ফুটবল ফেডারেশন থেকে? হ্যাঁ, এবং যিনি পাঠিয়েছিলেন তিনি তো নেতা, তিনি তার নাম করে একজনের হাত দিয়ে এটা পাঠিয়েছিলেন, আমি সেটা মানি নাই। বিশ্বকাপ ফুটবল দেখিয়েছিলাম আমরা 2018 সালে, আমি সেটা মানি নাই। যাদের নাম ওইখানে দিয়েছিল বাদ দিতে, আমি তাদেরকে আগে ডেকেছি। সেক্ষেত্রে বিপদে পড়ার না, বিপদে পড়ার কিছু নাই। আপনি কি করে স্বাধীন বাংলা ফুটবল দলের কোনো ক্যাপ্টেনকে কিংবা সেই দলের কোনো খেলোয়াড়কে আপনি বাদ দিয়ে দিবেন কারণ আরেকজন তার সাথে রাজনৈতিক শত্রুতা আছে, কিংবা ধরেন ফুটবল ফেডারেশনের ভেতরের যে পলিটিক্স, সেটার জন্য তো হয় না। আমি একদমই শুনি নাই, এবং যেদিন যেদিন এই অনুষ্ঠান হয়েছে আমি বসে থাকতাম যাতে কেউ ডিস্টার্ব না করে। এটা হচ্ছে একটা লিস্ট কালচার, এটা তো বন্ধ করতে হবে। কিন্তু আমাদের টকশোগুলোর দুর্বলতা কোথায় আমি সেটা আপনাকে বলি। আমাদের প্রথম দুর্বলতা হচ্ছে এটা মিডনাইটে কেন হয়? মিডনাইটে এই জন্য হয় যে ওই সময় টিভির কোনো টিআরপি থাকে না, এইটা দিলে পরে টিআরপি আসে। এই জন্য টিভি চ্যানেলের মালিকরা 12টার পরে ঝগড়া লাগায়, টকশোতে ঝগড়া লাগিয়ে দিলে পরে এটা অনেক টিআরপি। আপনি দেখবেন যে এই আন্দোলনের মধ্যে সেই টকশোগুলি টিআরপি পেয়েছে যেখানে কুৎসিত গালিগালাজ আছে, যিনি গেস্ট তিনি খারাপ আচরণ করছেন কিংবা বাজে কথা বলছেন, টকশোর মধ্যে আবল তাবল কথাবার্তা, এগুলা ভাইরাল হয়, টিআরপি পায়। এই জন্যই এই টকশোগুলিতে যত আবল তাবল বলে তত তাদেরকে ডাকেন না। আপনি এক্সেন্ট্রিক আচরণ করলে টিভি চ্যানেল খুশি হয়, কারণ ওইখানে টিআরপি বাড়ে। যেখানে মানিক সাহেব যাবেন সেখানে উনি একটা উল্টাপাল্টা বলবেন, যেখানে রনি যাবে সেখানে একটা কৌতুক টৌতুক কিছু বলবে। সুতরাং কিছু লোক আছে তাদের টিআরপি ড্রাইভার, এই টিআরপি ড্রাইভার, হ্যাঁ, মানে টিআরপি কাপ করে, তো এদেরকে ডাকে, সাথে তাদের সাথে মানে পাল্লা দিয়ে ঝগড়া করতে পারবে এমন একটা অনুমোদিত বিরোধী দলকে ডাকে, অনুমোদিত বিরোধী দলকে, এটা ডেকে একটা ঝগড়া লাগায়। আনফর্চুনেটলি আমাদের টকশো ফেল করতে শুরু করেছিল। কেন? কারণ একই লোক ডাকে, একই কথা বলে। আমরা কিন্তু জানি খান সাহেব কি বলবে, আমরা জানি মানিক সাহেব কি বলবে, আমরা জানি রনি সাহেব কি বলবে, আমরা জানি পাপি আপা কি বলবে, মানে আমরা জানি কে কি বলবে। তো সুতরাং একটা সময় মানুষের কাছে এটা মনোটনি তৈরি হচ্ছিল, এই জন্য টকশোগুলি খারাপ হয়ে যাচ্ছিল। আরেকটা হচ্ছে গণতন্ত্র না থাকলে টকশো ফেল করে, কারণ আপনি সমালোচনা করবেন, আপনি জানেন না কোথায় আমরা ধরে নিয়ে যাবে, কি বলবে না বলবে। তো শেষ পর্যন্ত আমাদের টকশোগুলি ফেল করে যাচ্ছিল। আন্দোলনের পরে কিন্তু আসলে টকশো বেশি করা উচিত, কারণ এখন টকশোটা নর্মালি হবে এবং রিয়েল যারা টকশো করেন তারা আসতে পারবে। শুধু টকশো না তো, সবাই এখন আসলে স্যাটেলাইট টিভি দেখার দর্শক বেড়ে গেছে কিছু কিছু। আমি আরেকটা মজার জিনিস বলি, আপনি দেখবেন যে সেই সব চ্যানেলই তাদের বার্তা বিভাগ থেকে ছাঁটাই করছে যারা সবচেয়ে বেশি মিথ্যা হাবি জাবি আবল তাবল সংবাদ করতো, এখন তারা ছাঁটাই করে দিয়ে বোঝাতে চাচ্ছে আমরা খারাপ লোকটাকে বের করে দিয়েছি। আপনার চ্যানেলের মালিকের বের হয়ে যাওয়া উচিত, উনি দেখেন না নিজের চ্যানেল কি করতো। এই যে 5 বছর 10 বছর পর পর চ্যানেলে ভাঙচুর এবং শিল্পী সমাজে কালো তালিকা সাদা তালিকা অলরেডি অলিখিতভাবে এগুলো হয়ে যায়। যদিও দুটো সংগঠন প্রেস ক্লাবে আলোচনা করেছে যে আমরা কালো তালিকার খাতা ছেড়ে ফেলতে চাই, কিন্তু আদৌ কতটুকু এই সংস্কারটা সম্ভব বলে আপনি মনে করেন? দুটো প্রসঙ্গ। এটার জন্য শিল্পীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা যখন শোনে যে তাদেরই একজন সহকর্মীকে কালো তালিকাভুক্ত করা হয়েছে, বাকিরা ধর্মঘট করে না কেন?
আব্দুল নূর তুষারকে যখন কালো তালিকা করা হয়েছিল, হানিফ সংকেত তো বলে নাই যে আমি আব্দুল নূর তুষারকে এইভাবে ব্ল্যাক লিস্ট করলে আমি অনুষ্ঠানটা করব না। আপনি আপনার সহকর্মীর পাশে, আপনি আপনার বন্ধুর পাশে দাঁড়াবেন না, তো যে কালো তালিকা করে সে তো এটা জেনেই করে যে আমাদের পাশে কেউ দাঁড়াবে না, আমরা নিজেরাই দাঁড়াই না। কিন্তু আসিফ আকবর, ন্যান্সি, মনির খান যখন কালো তালিকা হয়েছে, কনক চাপা যখন কালো তালিকা হয়েছে, কেউ কথা বলে না, আব্দুল নূর তুষার বলেছে। কারণ আমি নিজে এটার ভুক্তভোগী, শমীক আয়সার এটার ভুক্তভোগী, কিন্তু কই শমীক আয়সার তো প্রতিবাদ করে নাই। এটা করতে হবে। শিল্পীরা যদি একসাথে হয়ে বলতে পারতো যে মনির খানকে না ডাকলে আরেকজন যাবে না, তাহলে কিন্তু এটা করতে পারতো না। আপনাকে বলা হয় যে ডাক্তারদের সমাজের একটা বড় ধরনের ঢাল, মানে যে কোনো বিষয়, এবং ফেসবুকে কেউ একটু আপনি সমালোচনা করতে চান যে আপনি ডাক্তারদের ভুল ত্রুটি একটু কম দেখেন না, নানানভাবে ফেসবুকে আলোচনা করা হয় যে আপনি বেশ যুক্তির বিষয়ে আপনার সাথে অনেকে পাঠ পেরে ওঠে না, এই জন্য ডাক্তারদের যেই সব শ্যাডো সাইড রয়েছে সেগুলো নিয়ে কেউ কথা বলে। আমি আপনাকে একটা জিনিস বলি, এই জিনিসটা ব্যাখ্যা করি। একটা কমিউনিটিকে আপনি 2 জন বা 3 জন বা 5 জন লোকের ভুলের জন্য দায়ী করতে পারেন না। ডাক্তারের আচরণ কিন্তু ব্যক্তিগত আচরণ, এটা কিন্তু ডাক্তারি আচরণ। একজন লোক ডাক্তার আপনাকে ঠিক প্রেসক্রিপশনটা দিয়েছে, কিন্তু আপনার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আপনি কিন্তু ঠিক প্রেসক্রিপশন পেলেও তাকে আপনি পছন্দ করবেন না, কিন্তু এই আচরণটা তো তার ডাক্তারের পার্ট না, এটা তার ব্যক্তিগত আচরণ। সে মেজাজি, সে খারাপ ব্যবহার করে, সে সময় দিলে রাখে না, বা ধরুন আরো অনেক কিছু, বা কেউ হয়তো লোভী। আমি বারবারই কিন্তু এটাই বলেছি যে আপনি যখন সমালোচনা করবেন, আপনি একজন ব্যক্তিগত ডাক্তারের সমালোচনা করেন যে ডাক্তার তানভীর তারেক একজন দুষ্টু লোক, এগুলা করে, কিন্তু আপনি যখন বের হয়ে এসে বলেন সব ডাক্তার কসাই, আমি সেইটার বিরোধিতা করেছি। আমি কিন্তু কখনো বলি না যে কোনো ডাক্তার অন্যায় করে না। পৃথিবীর সব দেশে ডাক্তাররা ম্যাল প্র্যাকটিস করে। মাইকেল জ্যাকসনকে মেরে ফেলেছে একটা ডাক্তার, আমেরিকান ডাক্তার, ভুল ইঞ্জেকশন দিয়েছে। শ্রীদেবীর মায়ের ভুল চোখ তুলে নিয়েছে। সবচেয়ে বেশি ম্যাল প্র্যাকটিস হয় যে দেশগুলি, তার মধ্যে একটা হচ্ছে আমেরিকা, একটা হচ্ছে ইন্ডিয়া। আচ্ছা, তাই? সবচেয়ে বেশি ভুয়া ডাক্তার আছে এমন 2টা দেশ হচ্ছে আমেরিকা আর ইন্ডিয়া। এটা বুঝতে হবে যে ভুয়া ডাক্তার থাকার পরেও কিন্তু আপনি যদি উন্নত চিকিৎসার কথা চিন্তা করেন, আমাদের দেশের লোকেরা ইন্ডিয়াতে যায় কেন? কারণ সেখানে ভালো ডাক্তার আছে। আমাদের দেশেও সেরকম ভালো ডাক্তার আছে। এই দেশের অধিকাংশ লোক তো বিদেশে যায় না, বাংলাদেশেই চিকিৎসা নেয়। আরেকটা বড় ব্যাপার হচ্ছে, আপনি লক্ষ্য করবেন যে অধিকাংশ কমপ্লেইন হচ্ছে প্রাইভেট চেম্বারের ডাক্তারদের মানে বিরুদ্ধে। হ্যাঁ, মানে কোচিং ক্লাসের টিচারের মতো। হ্যাঁ, তো প্রাইভেট চেম্বারে যখন আপনি যান, আপনি তো পছন্দ করে যান, আপনি তো নিজের ইচ্ছায় যান সেখানে, আপনি নিজেই বেছে নিয়েছেন ডাক্তারটাকে। সেই ডাক্তার যদি আপনার ভালো না লাগে, আপনি ডাক্তার বদলে ফেলেন। সরকারি হাসপাতালের উপর অনাস্থার প্রতি। সরকারি হাসপাতালে অনাস্থার কারণ কিন্তু ডাক্তার না। সরকারি হাসপাতালগুলি চলে হচ্ছে প্রচণ্ড অভাবের মধ্যে। ডাক্তারের বসার জায়গা নাই, ডাক্তারের বাথরুম নাই। একটা গবেষণা করেছি আমি নিজে, আমার এক ছোট ভাই আছেন ডাক্তার খালিকুজ্জামান, তাকে রোমেন রায়হান হিসেবে আপনারা সবাই চেনেন, তাকে দিয়ে গবেষণাটা আমরা করিয়েছি। আমি নিজে গিয়ে তাকে বলেছি গবেষণাটা করো, এবং সে খুব চমৎকার একটা গবেষণা করেছে। সেই গবেষণা পরিষ্কার দেখা গেছে ডাক্তারের বাথরুম নাই, ডাক্তারের বসার চেয়ার নাই, ডাক্তারের টেবিল নাই, ডাক্তারের বাসস্থান মানে থাকার উপযোগী না, ডাক্তারের নিরাপত্তা নাই, ডাক্তারকে লোকাল লোকজন এসে অ্যাবিউজ করে, মানে গালিগালাজ করে, প্রহার করে, এবং ডাক্তার যে প্রাইভেসি দিয়ে রোগী দেখবে সেটার উপায় নাই। একসঙ্গে 25-30 জন ডাক্তারের মধ্যে ঢুকে পড়ে, এবং ডাক্তারের একটা বড় কাজ হচ্ছে সার্টিফিকেট অ্যাটেস্ট করা। সেটা না করলে ডাক্তারকে লোকাল লোকজন গালিগালাজ করে। এই যে একটা অবস্থা, এবং এর সাথে আরো অনেক কিছু আছে, আমি অনেকগুলো একসাথে বলতে পারছি না। এই অবস্থার মধ্যে সরকারি ডাক্তাররা চিকিৎসা দেয়, এবং তারপরে থাকে কি জানেন, সরকারি দলের সমর্থক হলে এক জায়গায় পোস্টিং, না হলে পরে আরেক জায়গায় পোস্টিং, প্রমোশন নাই, যোগ্যতার অনুযায়ী কোনো তার বৃদ্ধি নাই। এই জন্য আপনি দেখবেন যে এবার পরিবর্তনের পরে একসাথে 200-300 ডাক্তার প্রমোশন পাচ্ছে, কারণ এর আগে 16 বছর তাদের প্রমোশন হয় নাই। এইরকম একটা মানে পরিবেশে যে ডাক্তাররা কাজ করছে, এটা নিয়ে তো কেউ কথা বলছে না। আপনি যদি একটা পরিবেশ না দেন, আপনি দেখবেন, আমি সাংবাদিকদের কিন্তু দোষ দিই না, আমি বলেছি যে তাদের কিছু জিনিস নিশ্চিত করতে হবে। এটা না করে বললেন, এটা করে যদি আপনি সাংবাদিকদের কাছে চান যে আমি সব দিয়েছি, তুমি দিচ্ছ না কেন, ঠিক একইভাবে আমি মনে করি শুধু ডাক্তার না, সকল পেশাজীবী তাদেরকে তার কর্ম পরিবেশটা দিতে হবে।
আপনি তানভীর তারেক, আপনি সংবাদপত্রে কাজ করেছেন, আপনি নিজে জানেন যে একটা সংবাদপত্রের মধ্যে যতটুকু জায়গা থাকা দরকার, যতটুকু পরিবেশ থাকা দরকার, যতটুকু ব্যবস্থা থাকা দরকার, বেতন নাই তো। এখন ডাক্তারদের বেলা আমি এটা কেন একটু সোচ্চার, আমি নিজে এটার ভুক্তভোগী, আমি ব্যাপারটা নিজে দেখেছি যে আমার উপর হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ডাক্তাররা যেহেতু একটা কমপ্লিকেটেড কাজ করেন এবং একটা এমন একটা কাজ করেন যেটা সবাই বোঝে না, যে বোঝে তারই বলা উচিত যে তাদের অধিকারের জন্য। যেমন আমি সাংবাদিকদের অধিকারের জন্য সংগ্রাম করতে পারি, সমব্যথী হতে পারি, কিন্তু আমি সরাসরি তো আসলে ঠিক সাংবাদিক না, মানে আমি তো মাঠে গিয়ে রিপোর্ট করি না। কিন্তু আমি আমার চেয়ে বরং বেশি ভালো হবে যদি একজন সাংবাদিক একদম প্রফেশনাল এইটার নেতৃত্ব দেয়। আমি এই জন্য ডাক্তারিটার জায়গায় বলেছি এই জন্য যে আমি ডাক্তারিটা নিজে করেছি। যেমন ইভ্যালি ব্যবসা, আমি নিজে ব্যবসা করেছি। আমি যখন শেয়ার মার্কেট নিয়ে লিখেছি, আমি নিজে শেয়ার মার্কেটে টাকা খাটিয়েছি। তো আমি যে জায়গাগুলি করেছি, বুঝেছি, আমি সেটা নিয়ে কথা বলেছি। আমি 20 বছরের বেশি, সেই 2001 সাল থেকে আমি কম্পিউটার সমিতির মেম্বার। আমি কম্পিউটারের এই যে পুরো বিষয়াবলী এটার সঙ্গে অনেক গভীরভাবে যুক্ত। মানুষকে তো সব জানিয়ে করতে হয় না, তাই না? এবং আপনাকে আমি একটা মজার তথ্য দেই, আমি যখন প্রাইভেট এই যে এডিটিং হাউস এটার অ্যাসোসিয়েশন হলো, আমি কিন্তু এটা সংবিধান লেখার সাথে জড়িত ছিলাম। যখন এই টেকনিক্যাল হাউসের কমিটি হলো, আমি কমিটিতে থাকতে চাই না। এবং যখন এই যে প্রডিউসার্স অ্যাসোসিয়েশন হলো, টেলিভিশন প্রডিউসার্স, তারিকা নাম ভাইয়ের সাথে বসে এটা সংবিধানও কিন্তু আমি লিখে দিয়েছি। আমি এরকম অন্তত 4টা প্রফেশনাল অর্গানাইজেশনের সংবিধান লিখে দিয়েছি। এবং আমি প্রথমে নিশ্চিত করেছি যে 2বারের বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবে না, কারণ ক্ষমতাকে আঁকড়ে ধরে থাকতে গেলেই সংগঠনগুলি নষ্ট হয়। এবং এই ধরনের অনেক প্রতিষ্ঠানকে আমি নেতৃত্ব দিয়েছি। আপনি নিজে একটা সংগঠনের মধ্যে আছেন যেখানে আপনারা আমাকে নেতা হিসেবে বেছে নিয়েছেন। আপনি লক্ষ্য করবেন যে আমি আমার মতামত কখনো চাপাই না, আমি শুনতে থাকি, চুপ করে বসে থাকি। লিডারের দায়িত্বই হচ্ছে সবার কথা শোনা। এবং আমি ডাক্তারদের জন্য বলি যে এটার জন্য আমি এটা বলা বন্ধ করবো না, কিন্তু আপনি নিশ্চিত থাকেন আমি ডাক্তারদের কোনো অন্যায়কে সমর্থন করি নাই। যেমন এইবারও আমি একটা লাইভ দিয়েছি কয়েকদিন আগে, এবং সেই লাইভের মধ্যে আমি বলেছি যে ডাক্তাররা যে কাজগুলি করছে এটা খুব খারাপ দেখা যাচ্ছে। 16 বছর প্রমোশন ট্রান্সফার আপনি পান নাই, অপেক্ষা করতে পেরেছেন, এখনই ঝাঁপিয়ে পড়ে প্রথমেই এই দাবিটা না করে ডাক্তারদের যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে মেডিকেল ব্যবস্থা সংস্কার দাবি করা উচিত ছিল। এই ব্যবস্থাটা সংস্কার হয়ে গেলেই কিন্তু ভবিষ্যতে কাউকে আর 16 বছর এই ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন এগুলোর জন্য অপেক্ষা করতে হবে না। ওনারা সিস্টেমটা সংস্কার না চেয়ে ওনারা ঝাঁপিয়ে পড়েছেন নিজের প্রমোশনটা নেওয়ার জন্য, এবং আমি এটা সমালোচনা করেছি। রাইট, আমি দেখেছি এটা অনেকেই দেখেছে। অনেকের প্রিয় ডক্টর আসিফ নজরুল এর আগে থেকে বলে আসছেন যে উচিত হচ্ছে মন্ত্রী থেকে শুরু করে ভিভিআইপি তাদের বাংলাদেশের চিকিৎসা নেওয়া, তবেই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার হবে। এটাকে নিয়ে আবার বেশ মজা করেই মেহরাফুল শাওন আবার শেয়ার দিয়ে লিখেছেন, এবার দেখতে চাই। না, যেটা লিখেছেন এটা সত্য, কিন্তু একজন ডাক্তার হিসেবে আমি মনে করি যে চিকিৎসা বাংলাদেশে ভালো আছে সেটা আপনি এখানে নেবেন। যদি এই চিকিৎসাটা আরও ভালো থাকে কোথাও এবং আরও অনেক ইকুইপমেন্ট, অনেক অ্যাডভান্স চিকিৎসা থাকে, আপনার আর্থিক সঙ্গতি থাকলে আপনি যাবেন, এখানে কেউ বাধা দেওয়ার কিছু নাই। কিন্তু যে চিকিৎসাটা বাংলাদেশে হয় সেটা এখানে না করে আপনি যখন বিদেশে চলে যান, এটা আসলে এক ধরনের, আমি বলবো যে দেশপ্রেমহীনতা অথবা এক ধরনের আর্থিক অপচয়। তো আমার মনে হয় যে রোগীদেরকে যদি আমরা বোঝাতে সক্ষম হই যে কিছু কিছু চিকিৎসা আছে যেটার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নাই, তাহলে এটা কমবে। আরেকটা বিষয় কিন্তু বাংলাদেশে আছে, আমাদের রোগীর তুলনায় আমাদের হাসপাতাল এবং বেড কিন্তু এখনো কম। ফলে কিছু মানুষকে বাধ্য হয়েই বিদেশে যেতে হয়, নইলে আপনাকে একটা অপারেশন কিংবা একটা সার্জারি বা চিকিৎসার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়, বিশেষ করে ক্যান্সার। আমাদের দেশে ক্যান্সার ট্রিটমেন্টের যে সুবিধা সেটা অনেক কম। এই জন্য আপনি দেখবেন যে অধিকাংশ ক্যান্সার রোগী বিদেশে চলে যায়, কারণ চলে গেলে তারা সেখানে দ্রুত চিকিৎসাটা পায়। আরেকটি এই ধরনের বিষয় রয়েছে ইনফার্টিলিটি। আমাদের এখানে এখনও ইনফার্টিলিটির যে ট্রিটমেন্ট সেটা সংখ্যায় কম। আমাদের এখানে অত্যন্ত উপযুক্ত ডাক্তার আছে, কিন্তু তারপরেও তারা বিদেশে যেমন ঠকে, লাখ লাখ টাকা খরচ করে পড়ে যায়, তারপরে বেবি হয় না, চলে আসে, ঠকে আসে। এই ঠকানোর প্রক্রিয়া সবচেয়ে বেশি হচ্ছে আমাদের পাশের দেশে, কিন্তু এটা হয় কেন জান? কারণ সময়টা চলে যাচ্ছে তাদের। বাপ মা তো চায় যে হোক, সন্তান হোক। সবচেয়ে বেশি হচ্ছে
পাশের দেশে অনেক আমাদের এখানে প্রচুর রোগী ইনফার্টিলিটির জন্য এটা যায়, কিন্তু আমাদের এখানে যদি আরও ইনফার্টিলিটি ট্রেনিং এবং এই ধরনের সেন্টার ডাক্তার তৈরি হতো, এটা আমাদের জন্য খুব ভালো হতো। তারপরে কিছু কিছু অসুখ আছে যেটার জন্য মানুষ বিদেশে যায়, কারণ সেখানে উন্নত চিকিৎসা আছে, আমাদের এখানে কম। যেমন ধরেন ক্যান্সারের লিনিয়ার অ্যাক্সেলারেটর বলে একটা যন্ত্র আছে। এই যন্ত্রটা যত আছে বাংলাদেশে, তার ক্ষমতার চাইতে আমাদের ক্যান্সার রোগীর সংখ্যা বেশি। এবং এইটাও এই রোমেন রায়হান আরেকটা করছেন, উনি একটা ক্যান্সার রেজিস্ট্রি এই গবেষণাটা শুরু করেছেন। বাংলাদেশে যত ক্যান্সার রোগী আছে তাদেরকে উনি একটা রেজিস্ট্রির মধ্যে আনবেন এবং এনে এই ক্যান্সার রোগীরা যাতে চিকিৎসা ঠিক মতো পায় সেটা একটা ব্যবস্থা করবেন। তো এই যে জিনিসগুলি হচ্ছে, এগুলো কিন্তু গোপনে হচ্ছে। মানুষ অনেক সময় প্রশ্ন করে আব্দুল নূর তুষার বসে বসে কি করে। বাংলাদেশে বহু পরিবর্তন আছে, যে পরিবর্তনের সঙ্গে আমি পেছনে বসে কাজ করি। আমার এই অভ্যাস নাই যে ধরেন আমি কি করি এটা মানুষকে বলা। আমি সবচেয়ে ভালো পারি হচ্ছে কথা বলতে, এই জন্যই তো আমি বাংলাদেশের একজন সেরা উপস্থাপক এবং এটা বলতে আমার কোনো দ্বিধা নাই, আমি তো জানি আমি কি। কিন্তু আমি এই ক্ষমতাটাকে কি আমি অনুষ্ঠান বানিয়ে শুধু ব্যয় করেছি? আমি মানুষের জন্য কথা বলেছি। আমি জীবনে যত অনুষ্ঠান বানিয়েছি তার চেয়ে অনুষ্ঠান ছাড়া বেশি কথা বলেছি। তো এইটা আমি কেন করেছি? আমি বিতর্ক শিখিয়েছি কেন মানুষকে এত বেশি? এবং আপনি খুব অবাক হবেন, এই যে আন্দোলনে সব দিকে বিতর্কিকরা ছিল, তারা কথা বলেছে। তারা যদি ঠিকমতো ক্ষমতা পেত আজকে এই হানাহানি মারামারি বন্ধ হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের তো যোগ্য ব্যক্তিকে ক্ষমতা দেওয়ার যে চর্চা সেটা নাই। এখানে যিনি হাত পা টিপে দেন তিনি ক্ষমতা পান। উপস্থাপনা বা শুভেচ্ছার মতো একটা ল্যান্ডমার্ক অনুষ্ঠান থেকে এরপরে তো আসলে আপনি অনাগ্রহ কেন? আমার অনাগ্রহ হয়েছে কারণ রাজনৈতিক কারণে আমাকে ব্ল্যাকলিস্ট করা হয়েছিল, যেটা একদম ভুল। আমার অনুষ্ঠানে কোনো রাজনীতি ছিল না, আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িতও ছিলাম না। মানুষ একটা সময় পর্যন্ত রাজনীতি করে নানান কারণে, কিন্তু আমি যদি রাজনীতির সঙ্গে যুক্ত না থাকি, আর যদি থাকিও, রাজনীতি করা তো কোনো অপরাধ না। কিন্তু আমি দেখলাম যে আমার সহকর্মীরা, আমার কলিগরাই ভালো করে চেষ্টা করেছিলেন আমার অনুষ্ঠান যাতে বন্ধ হয়ে যায়। তারপর আমি বুঝলাম যে অনুষ্ঠান করে তো আমি আসলে আয় করতে পারি না। আমি এত ভালো একটা অনুষ্ঠান মানে আমার কিন্তু আসলে তেমন কোনো আয় নাই। এবং আমি ডাক্তারিটা ওই যে প্রতিবাদ করতে গিয়ে আমি কমিয়ে দিয়েছিলাম। তো আমি একটা চ্যারিটেবল প্রতিষ্ঠানে কাজ করতাম, চ্যারিটি যেহেতু, ওখান থেকে তো খুব বেশি আয় হয় না। তখন আমি টেলিভিশনের জন্য অনুষ্ঠান বানাতে শুরু করলাম ব্যবসায়িকভাবে, এবং আমি অনুষ্ঠান বানিয়ে আয় করেছি। এবং সেই আয় আমি অনেক করতে পারতাম, কিন্তু আমি আবার করতাম না কেন? আমার মনে হতো যে প্রয়োজনের বেশি অতিরিক্ত আয় করে আমি টাকা দিয়ে কী করবো। এবং আমি কখনোই সম্পদের পেছনে ছুটি নাই। কিন্তু আমি 4 মাস কাজ করলে 8 মাস বাংলাদেশ ঘুরেছি। আমাকে বাংলাদেশের কোনো জেলা আছে সেই জেলার মানুষ দেখে নাই, টেলিভিশনে না, সামনাসামনি এরকম নাই। আমি সব জেলাতে গিয়েছি, স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, মাদ্রাসায় গিয়েছি। আমি গিয়ে কথা বলেছি, বক্তৃতা শেখানোর চেষ্টা করেছি। আমি বন্যা ত্রাণের জন্য গিয়েছি, আমি তাঁতিদেরকে জাল দিতে গিয়েছি, আমি যারা কৃষক তাদের গরু কিনে দিতে। বারবার লাইভে আসেননি আর কি। আমার কাছে মনে হচ্ছে এগুলো তো লাইভ করার বিষয় না। আমি লাইভ করব নিজেকে, আমি কথা বলতে পারি, আমি যেটা চাই সেটা মানুষকে জানাবো। আমি যেটা করি এটা লোকজন তো যার জন্য করছি সে জানে। আমি বলছি না আমি অনেক কিছু করেছি, কিন্তু আমি কি করি এটা যাকে করছি তার সাথে সম্পর্ক, জাতির সাথে তো সম্পর্ক না। আগামীর বাংলাদেশে কি এরকম কিছু ভাবছে একটা নতুন অনুষ্ঠান? বা কারণ দর্শক হিসেবে তো এই খরাটাও আছে। অনুষ্ঠানের প্রক্রিয়াটা বদল হয়ে গেছে। আপনি দেখেন তানভীর, তার টেলিভিশন লাগে না। না, আমি খুবই অনাগ্রহী। হ্যাঁ, টিভি লাগছে না আপনার। এরকম অনেক পডকাস্টার আছেন, তাদের টেলিভিশন লাগে না। অনেক ব্লগার আছেন, তাদের কোনো লাগে না। এই যে পৃথিবীতে বিখ্যাত সব ইন্টারনেট ব্যক্তিত্ব তৈরি হয়েছে, ন্যাস ডেইলির সেই ছেলেটা ধরেন, কিংবা হাশেম আল ঘালি নামে একটা ছেলে আছে, সায়েন্স নিয়ে কথা বলে। ধ্রুব রাঠি ভারতের রাজনীতি নিয়ে কথা বলে, ইদানিং একটু বাংলাদেশ নিয়ে কথা বলছে, আশেপাশের রাজনীতি নিয়ে কথা বলে। এই যে এরা তৈরি হয়েছেন, এদের জন্য টেলিভিশন চ্যানেল দরকার নাই। তা আমার কাছে মনে হচ্ছে একটা নতুন সময় আমরা মুখোমুখি হয়েছি। এবং এই সময়ে আমি আসলে যে খুব টিভিতে যেতে চাই ব্যাপারটা সেরকম না। 2 হচ্ছে যে স্বাধীনতা ছাড়া অনুষ্ঠান করতে আমি চাই নাই কখনো। যে জন্য আমি যতই স্বাধীনতা খর্ব হয়েছে ততই আমি দূরে সরে গেছি। আপনি দেখবেন আমি জয়তু নামে একটা অনুষ্ঠান করতাম, এটা খুবই পপুলার ছিল, কিন্তু যেই মুহূর্তে স্বাধীনতা কমতে শুরু করেছে আমি ছেড়ে দিয়েছি। আমি কিন্তু দীর্ঘ সময় বাচ্চাদের জন্য কুইজ করেছি, এবং সেই কুইজটি বন্ধ হয়েছে। এর কারণ হচ্ছে অনেক লম্বা। আমি শুধু এতটুকুই বলবো যে এই হরলিক্সের যে অ্যাডভার্টাইজিং প্রতিষ্ঠান,
তারা মনে করেছে যে বাংলাদেশে কোনো অনুষ্ঠান না করলেও চলে, কারণ বাংলাদেশের লোকজন স্যাটেলাইট টিভি দেখে, বিজ্ঞাপন ওইখানেই দেখবে, অনুষ্ঠান ওইখানেই দেখবে, মানে পাশের দেশে বিজ্ঞাপন হবে, পাশের দেশে লাভ দিবে, বাংলাদেশের লোক হরলিক্স খাবে, এইটা মনে করে তারা বাজেট শর্ট করে দিয়েছে, বন্ধ হয়ে গেছে। আর আমি দেখবেন আমি যে অনুষ্ঠান করেছি শুভেচ্ছা, তারপরে করেছি হরলিক্স জিনিয়াস বাংলাদেশ, একটা কুইজ অনুষ্ঠান দীর্ঘ সময় 7 বছর 8 বছরের মতো, আমি একটা অনুষ্ঠান করেছি জয়তু, এবং আমি রোড টু ডেমোক্রেসি নামে একটা অনুষ্ঠান করেছি আরটিভিতে, এবং প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু আরটিভিতে মানে টিআরপিতে সবচেয়ে বেশি ছিল, ধরেন প্রথম 3টা অনুষ্ঠানের একটা। এবং আমি যখন টেলিভিশন চ্যানেলে কাজ করেছি, আমাদের যে অনুষ্ঠানগুলি মিলিয়ন ভিউ হয়েছিল সবগুলি আমার অনুষ্ঠান, আমি যেটা করেছি। এটা কেন হয়েছে আমি এই জিনিসটা শুধু ব্যাখ্যা করতে চাই। আমি যেখানেই দেখেছি স্বাধীনতা আছে, আমি স্বাধীনভাবে অনুষ্ঠান করছি, স্বাধীনতা খর্ব হলে অনুষ্ঠান নষ্ট হয়ে যায়। আর এটা ঠিক যে আমাকে ব্ল্যাকলিস্ট করা হয়েছিল 2006 সাল পর্যন্ত, কিন্তু তারপরে তো আমার সেই ব্ল্যাকলিস্টটা উঠে গিয়েছিল, কিন্তু আমি টেলিভিশনে আর অনুষ্ঠান করতে যাই নাই। এই গল্পটা আপনার সঙ্গে শেয়ার করি। আমি টেলিভিশন অনুষ্ঠান করতে গেলাম, ডিজে সাহেব বললেন যে আমার বিরুদ্ধে অনেক আপত্তি আছে, এবং সে না, হ্যাঁ মানে কিছু লোকের, তাদের নামও বলে দিলেন, আজকে আর ছোট করতে চাই না তাদেরকে, তারা অনেকে দৌড়ের উপরে আছেন এখন, তো এরা নাকি বসে থাকেন এবং আমার ব্যাপারে আপত্তি করেন, কারণ আমি ঠিক না, ওই যে থাকে না হাত পা টেপা না। তো উনি বললেন যে দরখাস্তের উপরে আপনি একটু মন্ত্রী দিয়ে সাইন করিয়ে নিয়ে আসেন। তো আমি বললাম যে মন্ত্রী লাগবে আমার, আপনি চেনেন আমাকে, আপনি আমার এডিটিং হাউসে ঘুমিয়েছেন। হ্যাঁ, ওই ডিজি সাহেব আমার এডিটিং হাউসে ঘুমিয়েছেন, ইলিশের ঝোল দিয়ে ভাত খেয়েছেন, করলার ঝোল দিয়ে, এবং ওনার তখন চাকরি ছিল না, মানে উনি তখন রিটায়ার্ড, ওনার প্রস্টেটে ক্যান্সার ছিল। আমি বললাম যে আপনি সব জানেন, আপনি আমাকে এটা বলছেন? উনি বললেন যে আসনের বিষয় তো আলাদা তুষার, আসনটাকে দেখতে হবে। মানে তার আসন, হ্যাঁ, এবং যারা আমাকে আসনটা দিয়েছে তাদের স্বার্থ আমার দেখতে হবে। আর আপনি কি জানেন না যে আমি আসলে কেমন ছেলে বা কি, আপনি আমাকে ছোটবেলা থেকে দেখেন নাই, সেটা কোনো বিষয় নয়, আমাকে আমার আসনটির ব্যাপারে আমাকে চিন্তা করতে হবে। সুন্দর উচ্চারণে কথা বলতেন, আবৃত্তিকার। তা আমি দরখাস্তটা নিলাম এবং আমি সই সংগ্রহ অভিযানে বের হলাম। আচ্ছা, ও নিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি একটা দরখাস্ত তৈরি করলাম এবং সই সংগ্রহ করলাম, এবং সেখানে সই সংগ্রহ করতে করতে দেশের প্রধান ব্যক্তি ছাড়া ওই সময় মোটামুটি যত ক্ষমতাশালী ব্যক্তি আছে তাদের সবার সই নিলাম। জিত থেকে করলেন? হ্যাঁ, আমি প্রায় 5-7-8টা সই হবে, নাম বলতে পারি, আমি কি বলবো আপনাকে? বলতে পারেন আজকে। হ্যাঁ, আমি সই নিলাম তথ্যমন্ত্রীর, আমি সই নিলাম বিমানমন্ত্রীর, আমি নামই বলি, আমি ফারুক খান সাহেবের সই নিলাম। চেয়েছিল তো একটা চেয়েছিল, তো আমি করলাম কি, আমি সই সংগ্রহে বের হলাম। তা আমি সই নিতে নিতে আমি সই নিলাম দীপুমণির, আমি সই নিলাম তথ্যমন্ত্রীর, সেই সময় আমি সই নিলাম সাজেদা চৌধুরীর, আমি সই নিলাম দীপুমণির, আমি সই নিলাম মোহাম্মদ নাসিমের, আমি সই নিতে নিতে আমি সৈয়দ আশরাফের সই নিলাম। আচ্ছা, আপনি বুঝতে পারছেন তো? একদম সেকেন্ড ম্যান পর্যন্ত। হ্যাঁ, তারপর আমি ওখানে গেলাম, এটা অন রেকর্ড থাকা উচিত। আমি দরখাস্তটা দিয়ে বললাম যে আপনার আসন বাঁচানোর খুব ইচ্ছা না, আপনি দরখাস্তটা রাখেন, এটার উপরে এই সইগুলো আছে, আমি আপনাদের টিভিতে অনুষ্ঠান করব না। বলে আসছেন? হ্যাঁ, সইগুলো দেখেন বসে বসে, আমি সই দিয়ে অনুষ্ঠান করার লোক না। এবং দরখাস্তটা আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা, আমি আসল দরখাস্তটা ওইখান থেকে নিয়ে এসেছি, কারণ উনিটা দেখার পরে উনি দাঁড়িয়ে গেলেন, হ্যাঁ, এবং আমাকে বললেন এ কি করেছেন? হ্যাঁ, একজনের নাম করে উনি বললেন উনি সবুজ কালি দিয়ে সই করেছেন। সবুজ কালি মানে কিন্তু আপনাকে যে কোনো কিছু দেওয়া যেতে পারে, এগুলো জীবন। এবং আমি সত্যি সত্যি ওইখানে এটা রেখে দিয়ে আমি বের হয়ে গেছিলাম, আমি কোনোদিন আপনাদের এখানে আর নিয়মিত অনুষ্ঠান করব না। এটাই গার্ডস বা এটাই ব্যক্তিত্ব। তুষার ভাই, আল্লাহ খাওয়ায়, কোনো ব্যক্তি না। যেদিন আমার এইখান থেকে খাওয়া বন্ধ হবে সেদিনই পৃথিবীতে আমার থাকা বন্ধ হবে। শেষ দিন পর্যন্ত আপনার টিকে থাকাটা নির্ধারিত আপনার তকদির দিয়ে। কোনো ডিজি, কোনো আসন, কোনো 4 পা কিংবা 3 পা আপনার পা না, আল্লাহ আপনাকে 2টা পা দিয়েছেন, ওইটাই আপনার পা। ওইটাই যখন ক্ষমতা থাকে না ওইটা দিয়ে দৌড়াইতে হয়,
এবং আল্লাহ তাআলা সেটা দেখাচ্ছেন। সত্যি সত্যি। তুষার ভাই, আমরা বলি যে এখন আবারও বলি সংস্কারের বিষয়টা আসে, এবং বারবার আমি যেহেতু অনেকের ইন্টারভিউ নিয়েছি গত অনেকগুলো বছর ধরে, নির্মাতারা বারবার বলেছেন যে পুলিশকে আমরা ভালো ছাড়া, মানে একদম তারা ফেরেশতা ছাড়া দেখাতে পারি না, একজন রাজনীতিবিদ যে দুর্নীতিগ্রস্ত হতে পারেন সেটা দেখানো যায় না, সমাজে আমলাদের বিভিন্ন গল্পে আমরা খারাপ লোকটা হিসেবে মোটিভেট হচ্ছে এটা দেখাতে পারি না। আপনার কি মনে হয় আগামী বাংলাদেশ, এবং তারা যখন ব্যাখ্যা করে যে আমরা এই যে দর্শক কমে যাওয়ার যে যুক্তিটা, তখন তারা এসব বলেন যে আমাদের নাটকের থেকে দর্শক চলে যাওয়ার কারণে এটা, কারণ প্রেম এবং সুশুরি ছাড়া আমরা কিছু দেখাতে পারি না, সিনেমা থেকে তো একদমই না। আপনি কি মনে করেন যে এইসব বড় প্রতিবন্ধকতা এবং সামনের দিনে এগুলো ঠিকঠাক হয়ে যাবে সংস্কারের বাংলাদেশে? উদ্দেশ্যমূলকভাবে কোনো কিছু লিখলে এটা টের পাওয়া যায়, কিন্তু যেটা বাস্তব সেটা দেখালে আমি মনে করি যে সেটা দেখানো উচিত। ফলে যদি কেউ বলেন যে পুলিশে কোনো দুর্নীতিবাজ নাই, ডাক্তারদের মধ্যে কেউ খারাপ নাই, উকিলদের মধ্যে সব ফেরেশতা, এটা দেখালে কিন্তু নাটক নিজেই নষ্ট হয়ে যাবে। তো এটা না করে আমি মনে করি যে যা ঠিক সেটা দেখানো উচিত। আরেকটি বিষয় হচ্ছে যে একটি পেশায় কেউ খারাপ আছেন দেখালে সেই পেশার ভালো মানুষটাকেও দেখানো উচিত, কারণ একটা পেশায় কিন্তু ভালো থাকে খারাপ থাকে দুটাই থাকে। আমি লক্ষ্য করেছি আমাদের নাটকগুলির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যে কোনো কারণেই হোক কিছু কিছু পেশার লোকজনকে বেশ অত্যাচারী খারাপ এরকম দেখানো একটা প্রবণতা আছে, এবং আপনি খুব অবাক হবেন বুকের এক্সরেকে মাথার এক্সরে বলে চালিয়ে দেওয়া, ভুল ডাক্তারি তথ্য দেওয়া, ডাক্তারকে দিয়ে এমন সব কথা বলানো যেটা আসলে একদম ঠিক না, এমনও দেখানো হচ্ছে রোগী ডাক্তারকে গালি দিচ্ছে, এগুলি কিন্তু আনএথিক্যাল। নাটক কিন্তু অনেক সময় মানুষের ব্যবহারকে প্রভাবিত করে। তাই আমাদের যারা নাট্য নির্মাতা আমি বলবো যে এথিক্যাল জায়গাটা খেয়াল রাখতে। আপনি যেটাই দেখান আপনি এথিক্যাল জায়গাটা ঠিক রাখবেন। আপনি এমন কিছু করবেন না যেটা থেকে একটা খারাপ প্রভাব এই সমাজে চলে যেতে পারে, এমন কিছু করবেন না যেটা পরবর্তীতে আপনাকেই ক্ষতিগ্রস্ত করবে। এই জায়গাটি যদি আপনার মেনে চলতে পারি তাহলে কিন্তু আর কিছু লাগে না। আর আমি মনে করি যে এখন সময় এসেছে সব ধরনের শিল্পকর্মকে, এই বিশেষ করে চলচ্চিত্রকে গ্রেডিং করা বা রেটিং করা, কোনটা প্রাপ্তবয়স্করা দেখবে, কোনটা 18 বছরের নিচে দেখবে, কোনটা 12 বছরের নিচে দেখবে, কিংবা কোনটা প্যারেন্টাল গাইডেন্স ছাড়া দেখা যাবে না, এই বিষয়গুলি আসলে একদম সিল মেরে দেওয়া উচিত এবং এটা মেনে চলা উচিত। টেলিভিশনে কিন্তু কোনো গ্রেডিং নাই, টেলিভিশন হচ্ছে একেবারে আপনার ড্রয়িং রুমের মাধ্যম। ফলে টেলিভিশনের চ্যানেল মালিকদেরকে এবং চ্যানেলের যারা কর্মকর্তা যারা কাজ করেন এদেরকেই ভালো করে চিন্তা করতে হবে যে তারা টেলিভিশনে কি দেখাবেন। খারাপ জিনিস দেখালে আমি মনে করি একটা তথ্য রেগুলেটরি কমিশন বা মিডিয়া রেগুলেটরি কমিশনের মতো থাকা উচিত, সেখানে মানুষ অভিযোগ জানাতে পারবে এবং সেটা একটা সুবিচার হবে। বিচারের কোনো প্রক্রিয়া নাই, কিন্তু টেলিভিশন আপনি যাই তাই একটা করে দিলে আপনি কোথাও গিয়ে কমপ্লেন করতে পারবেন না। কিন্তু ইংল্যান্ডে যদি যান সেখানে অফকম বলে একটা সংস্থা আছে এবং তারা কিন্তু টেলিভিশনে বিজ্ঞাপন থেকে শুরু করে শব্দও যদি উঠানামা বেশি করে, কিংবা কোনো টেলিভিশনের স্ক্রিনে যদি এমন আলো এমন কিছু দেখায় যেটা দিয়ে রোগীদের ক্ষতি হয়, মানে নানান কিছু বিষয় তাদের কাছে অভিযোগ করা যায় এবং তারা তদন্ত করে তারা সেটা বলেন যে তুমি দোষী। আমি দেখেছি ইংল্যান্ডের টক শোতে উপস্থাপক যদি পক্ষপাত করে ফেলেন সেটা নিয়ে গেস্টরা কমপ্লেন করতে পারে, দর্শকরাও পারে, এবং অনুষ্ঠান দেখে তারা বলেন যে আপনি উপস্থাপক আপনার এই কাজগুলি করা ঠিক হয় নাই। তারা তাকে রেড সিগন্যাল গ্রিন সিগন্যাল দেয়, বলে যে এটা আপনাকে ওয়ার্নিং দিলাম, 2টা ওয়ার্নিং দিলাম। একসময় চ্যানেলকে বলে যে এই উপস্থাপক বদলে দাও কারণ সে ভালো আচরণ করছে না। কিন্তু আমাদের দেশে এইটা নাই। আমাদের দেশে যেটা আছে সেটা হচ্ছে যে সরাসরি ইয়াস নো, আপনার এটা যাবে অথবা আপনার এটা যাবে না, এই জিনিসটা বন্ধ করা উচিত। সবকিছুই যাবে, কিন্তু কিভাবে যাবে এইটার একটা মনিটরিং থাকা উচিত সমাজের প্রয়োজনে, কিন্তু সেটা সেন্সর না। তুষার ভাই, ফেসবুক এবং ইউটিউব সহ উন্মুক্ত গণমাধ্যম একটা বিশাল ভাইটাল রোল প্লে করে এখন সমাজে, এবং এই ছাত্র আন্দোলনের বিষয়, এবং সরকার এটাতেও খুব ভয়ে আক্রান্ত থাকে বলেই 7 দিন ব্ল্যাকআউট করে রেখেছে এবং সেটা নিয়ে ছাত্রদের সবচেয়ে বড় ক্ষোভ উষ্মা প্রকাশ করেছে। সেটা নিয়ে এইটার ভবিষ্যৎ এবং এটার চরিত্রটা নিয়ে অনেকে অনেক রকম ব্যাখ্যা গত কয়েক বছর ধরে দিচ্ছেন, আমি আপনার কাছ থেকে শুনতে চাই। ভার্চুয়াল ওয়ার্ল্ড কিন্তু একটা টেকনোলজি, এটা কিন্তু প্রতিদিন পরিবর্তিত হচ্ছে, টেকনোলজির উন্নতি হচ্ছে অবনতি হচ্ছে, টেকনোলজির একটা এফেক্ট আমাদের জীবনের মধ্যে পড়ছে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা নিজেরা এটাকে দায়িত্বশীলভাবে ব্যবহার করতে পারি কিনা। আপনি দেখবেন ফেসবুকে কিন্তু একটা কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে, তার মানে ফেসবুকে এক ধরনের গাইডলাইন তারা তৈরি করেছে এবং তারা সেইখানে আমাদের মানতে বাধ্য করে। তাই আমি মনে করি যে একটা গাইডলাইন আমরাও তৈরি করতে পারি, যে গাইডলাইনটার মধ্যে আমাদের দেশের মানুষ এই বিষয়গুলি ব্যবহার করবে।
আচ্ছা। এবং শুধু তাই না, আপনি দেখবেন যে ফেসবুকের কিন্তু এক ধরনের পক্ষপাতমূলক আচরণও আছে। আপনি দেখবেন একটা জিনিসকে তারা ভায়োলেন্ট বলে ঢেকে দিচ্ছে, আবার তার চেয়েও ভায়োলেন্ট বিষয় তারা ঢাকছে না। এবং অনেক বট আছে ওদের, এগুলো কিন্তু মানুষ করে না, বটগুলি কন্ট্রোল করে কোনটাকে ঢাকবে কোনটাকে ঢাকবে না। সো বটকে যে প্রোগ্রাম করে দিচ্ছে, সে বলে দিয়েছে যে এই দেশ এই আচরণ করবি, ওই দেশ ওই আচরণ করবি না। এই পুরোটা কিন্তু ডিজিটালি কন্ট্রোলড হচ্ছে। আমার মনে হয় এই জায়গাতে নেগোশিয়েট করা উচিত আমাদের সরকারের। তাদেরকে বোঝানো উচিত যে আমাদের নিজেদের কিছু কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে। আচ্ছা, যেমন এখনো কি আমাদের সমাজে আমরা বয়োজ্যেষ্ঠকে এই তুই কই যাস বলতে পারি? তাইলে ফেসবুকের মধ্যে বলে দেয়, বয়স চিন্তা করে না। তাহলে আমার সামাজিক আচরণটা আমি কোথায় রক্ষা করব? শুধুমাত্র আমার এই সামনাসামনি ওই একই লোক একটা ফেক কিছু বানিয়ে আমাকে এসে আবার ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য আমাকে অত্যাচার করতে শুরু করবে, অ্যাবিউজ করবে। তাই আমার মনে হয় যে কমিউনিটি স্ট্যান্ডার্ডের সঙ্গে লোকাল কালচারাল স্ট্যান্ডার্ডকে মেলানোর জন্য একটা নেগোসিয়েশন প্রসেস এই টেকনোলজির মালিকদের সাথে আমাদের করা উচিত। কিন্তু যে সরকার ব্যস্ত থাকে সারাদিন হচ্ছে নিজের লোককে পিটাতে, মানে নিজের জনগণের উপর নির্যাতন করার জন্য, ব্যাংক থেকে টাকা চুরি করার জন্য, তারা তো এগুলো করবে না। তাদের জন্য সহজ উপায় হচ্ছে দে বন্ধ করে, এবং ওইটা করলে যে বিপদ হবে এটাও বুঝে নাই। সবচেয়ে বড় বিপদ হচ্ছে ইন্টারনেট বন্ধ করায়। কারণ ইন্টারনেট দিয়ে মানুষ তো এখন বিল দেয়, ইন্টারনেট দিয়ে বেতন দেয়, ইন্টারনেট দিয়ে মাকে বাবাকে টাকা পাঠায়। এগুলো বন্ধ হয়ে গেলে পর উনি ইন্টারনেট কী করে বন্ধ রাখবে? 1 দিন 2 দিন 3 দিন রেমিটেন্স আসে। তো এটা বুঝলে হয়, মানে এটাকে হয় নাকি যে আপনি কাউকে পানি খেতে দিবেন না, এই জন্য নিজের পানির ট্যাঙ্কি চাবি ঘুরিয়ে বন্ধ করে দিয়েছেন, এখন পানি ছাড়া সবাই থাকো। এটা হয় না। টেকনোলজিকে হ্যান্ডেল করার জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতা সম্পন্ন মন্ত্রী ছিল না, আই মাস্ট সে। এবং না হলে এরকম 4 রকমের কথা বলতো না। বন্ধ হয়ে গিয়েছে, পানি ঢুকে গিয়েছে, আমরা বন্ধ করি নাই। এবং দেখেন সাথে সাথে ইয়াং জেনারেশন রিয়াক্ট করছিল, কারণ ইয়াং জেনারেশনের যে জানার পরিধি, এটা যিনি কথা বলে তার চেয়ে বেশি। না জানলে মুখ বন্ধ রাখা ভালো, জানলে কথা বলা উচিত। শেষ করব, ছাত্র আন্দোলনটাকে আপনি কিভাবে ছোট্ট করে কি ব্যাখ্যা? আমি পজিটিভলি দেখি, কারণ এই আন্দোলনটা তারা যখনই করেছে, তারা করেছে অধিকারের দাবিতে। অধিকার পেলে আন্দোলনটা হয়তো মিটে যেত, কিন্তু অধিকার তো দেয়া হয়ই নাই। অধিকার নিয়ে নানান ধরনের তালবাহানা করা হয়েছে। যৌক্তিক তাদের বক্তব্য, সেই বক্তব্য শোনার কোনো চেষ্টা করা হয় নাই। এবং এক পর্যায়ে তাদেরকে শারীরিকভাবে প্রহার করা, আক্রমণ করা, তাদেরকে গালাগাল করা, তাদেরকে বাজে কথা বলা, এগুলো শুরু হয়েছে। যে অথরিটি যাকে শাসন করবে তার মন বোঝে না, অর্থাৎ শাসক যখন শাসিতের মন বোঝে না, সে শাসন করার অধিকার হারায়। বঙ্গবন্ধুর একটা সুন্দর বক্তৃতা আছে, উনি সেইখানে বলছিলেন যে মনে রাখবা, সোহাগ করে যে শাসন করে সে। উনি বলেছিলেন এটা এইভাবে, আমি পুরো লাইনটা মনে নাই, মানে যদি আপনি আদর স্নেহ করেন তাহলে এগুলো শাসন করতে পারেন, অধিকার থেকে বলছে। হ্যাঁ, তো আপনি আদর স্নেহ নাই আপনার, আপনি ধরে পিটা দিবেন কিভাবে? আগে তো স্নেহ করতে হবে, যাতে সে মেনে নেয় যে তাকে একটু আপনি হয়তো শাসনও করেছেন। আমরা মা বাবার শাসন মানি কেন? আমি জানি যে মা বাবা আমাকে কোলে নেয়, আদর করে, এটা করে সেটা করে, হঠাৎ বকা দেয়। আমি কিন্তু বিশ্বাস করি যে এত আদর করেছে, একদিন বকা দিয়েছে, একদিন একটা শাসন করেছে, কালকে আবার আদর করবে। কিন্তু যখন শাসকের চরিত্র এরকম হয় যে খালি শাসনই করে, মন বোঝে না, তো এই ছাত্রদের সঙ্গে যে আচরণটা করা হয়েছে, এটা একেবারেই খারাপ শাসকের আচরণ। আপনি কথা শুনবেন না তাদের, আপনি তাদেরকে উড়িয়ে দেবেন তাদের মতামত। এত লোক চেষ্টা করছে একটা কিছু বলার জন্য, যৌক্তিক কোনো আলোচনায় যাবেন না, এবং এক পর্যায়ে আপনি সংহারী হয়ে উঠবেন। এটা তো যৌক্তিক কাজ নয়। এবং আপনি একটা জিনিস আমি বলি, এই বিষয়টি এতদূর গড়াতো না, কিন্তু বাবা মা, অভিভাবকেরা, সিনিয়ররা, তারা এটার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলেন। কারণ কোন বাবা মা মেনে নেবে যে সন্তান রাজপথে গিয়ে আর ফিরে আসবে না? কোন বাবা মা মেনে নেবে যে তার সন্তান সকালে বলবে যে আমি চাকরির জন্য আন্দোলনে যাচ্ছি, আর ফিরে আসবে লাশ হয়ে? কোন বাবা মা এই ভিডিও দেখে শান্ত থাকবে যে পাখির মতো, প্রাণীর মতো গুলি করা হচ্ছে? এটার তো প্রমাণ আছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। ফলে যে বাবা মায়েরা এই সন্তানদের বাবা মা, এরা তো সব এই রাষ্ট্র, এই সরকার, এই দেশের বিভিন্ন জায়গাতে দায়িত্ব পালন করে। এরা আর এই সন্তানকে ফেরত আনতে চায় নাই, কারণ তারা ক্ষিপ্ত হয়েছে, তারা আশাহত হয়েছে, তারা হতাশ হয়েছে। এবং যখন বাড়ি থেকে বাবা মা রাজি, তখন এই আন্দোলন কে থামাবে? কোনো শিক্ষক, কোনো বন্ধু, কেউ
এই বাচ্চাদেরকে ফিরিয়ে আনার ক্ষমতা আর তখন রাখে না, কারণ বাপ মা নিজে গিয়ে ওইটার মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। কেন? কারণ তারা বুঝেছে যে সন্তানের প্রতি যে মায়া, সেই মায়া শাসকের নাই। সত্যি, একদম ট্রু। এবং এই কারণে কিন্তু আর নিয়ন্ত্রণ করতে পারে নাই। কি করে নিয়ন্ত্রণ করবে? বাপ মা নিজে যাচ্ছে। অসাধারণ। সবাই যখনই আপনার সাথে কথা বলি অফেয়ারে, তখনই আসলে মুগ্ধ হয়ে আজকে অনেকক্ষণ কথা বললাম বা যতটুকু বলার সুযোগ পেলাম। শোটা শেষ করব। আমাদের খুব প্রিয় দুজন মানুষ আমরা হারিয়েছি আন্দোলনের সময়, একই দিনে আমরা জানাজা পড়তে হয়েছে, শাফিন আহমেদ এবং হাসান আবিদুর রেজা জুয়েল। আপনার খুবই আত্মিক মানুষ, দীর্ঘদিনের সম্পর্ক, অনেক অজস্র স্মৃতি। এই দুটি মানুষ সম্পর্কে একটু বলে আমরা শোটা শেষ করতে চাই। প্রথমে শাফিন ভাই সম্পর্কে বলি। শাফিন ভাইয়ের গান ফিরিয়ে দাও দিয়ে আমি শুভেচ্ছার প্রথম অনুষ্ঠান করেছিলাম, এবং আমি কখনো মাইলসকে বলেছি এবং আমার অনুষ্ঠানে আসে না এমন হয় নাই। আমাকে সবাই ভয় দেখিয়েছিল যে আপনি একটা তরুণ উপস্থাপক, প্রথম অনুষ্ঠানে মাইলসকে আনবেন, হ্যাঁ দেখেন। কিন্তু আমি যাওয়ার পর তারা আমাকে অত্যন্ত আদর করে কাছে টেনে নিয়েছিলেন, এই জন্য যে আমি ওই ব্যান্ড শিল্পীদের সাথে আগে থেকে অনেক কিছু করতাম। মাকসুদ ভাইয়ের বাসায় যেতাম, শাফিন ভাইদের সাথেও কাজ করেছি আমি। আনিসুল হক যে জলসা অনুষ্ঠানটা করেছিলেন, সেই জলসার অন্যতম পরিকল্পনাকারী এবং স্ক্রিপ্ট লিখে দেওয়া থেকে শুরু করে অনেকগুলি কাজ আমি করেছি। আমার সেদিন বিসিএস পরীক্ষা ছিল, সেজন্য রেকর্ডিংয়ে যাইনি। তো এবং ওই দিন পরীক্ষা দিতে যাব, তার আগেও আমি আনিস ভাইয়ের বাসায় বসে তাকে জিনিসপত্র তৈরি করে দিয়ে তারপর পরীক্ষা দিতে গেছি। আমার আল্লাহ কিছু দেখে না দেখে আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। তো শাফিন ভাইয়ের সাথে অনেক দিনের স্মৃতি। এত আমি বলবো একজন সুদর্শন এবং চমৎকার ব্যবহার, নির্ভুল উচ্চারণে কথা বলেন, এবং তার পোশাক আশাক, মানে আমি বলবো যে এরাই হচ্ছে ফলো করার মতো শিল্পী। তো শাফিন ভাইয়ের আপনি দেখবেন যে তার ফেসবুকের স্ট্যাটাসগুলি আপনি দেখবেন, ওইখানে বসে উনি কিন্তু ঠিক কথাটা বলছেন। এবং আমি মনে করি যে একজন শিল্পীর যাত্রা মানে অনন্ত যাত্রা যে কোনোখানেই হতে পারে, কিন্তু শিল্পীর জন্য সবচেয়ে চমৎকার যাওয়ার সময়টি হচ্ছে যে তিনি ফুরিয়ে যাওয়ার আগেই যদি চলে যান। বাচ্চু ভাই যখন গেছেন ফুরিয়ে যান নাই, তার গান তখনও গায় মানুষ, এখনও গায়। বাচ্চু ভাই চলে গেছেন, এই শূন্যতার অনুভূতি হয়। শাফিন ভাই যাওয়ার পরে ঠিক একই শূন্যতার অনুভূতি হচ্ছে। এই গান আর কে শোনাবে? ফিরিয়ে দাও, তাই না? এই গান কে শোনাবে? হৃদয়হীনা, তাই না? তো আমি বলবো যে এটা একটা অপূরণীয় ক্ষতি, কিন্তু এটা আমাদেরকে মেনে নিতে হয়। আর একইভাবে জুয়েলের কথা যদি বলেন, আমি জুয়েলের সংগ্রামটা দেখেছি। জুয়েল ঢাকার বাইরে থেকে এসেছে ঢাকায়, এবং সে সংগ্রাম করেছে। আমি তাকে বিভিন্ন জায়গাতে কাজ করতে দেখেছি, বিভিন্ন ধরনের কাজ করেছে। গানটা ছিল তার আত্মার একটা বিষয়। কিন্তু জুয়েল তো ইভেন্ট ম্যানেজমেন্ট করেছে, ব্যবসা করেছে, অনেক কাজ করেছে, কিন্তু গানটা সে আত্মা দিয়ে গাইতো এবং মনের আনন্দে গাইতো, এবং নানান ধরনের গান গেয়েছে। এবং জুয়েল আমি যখন প্রতিষ্ঠান করি, জুয়েল আমার অনেকগুলি মিউজিক ভিডিওতে এসেছে, গান গেয়েছে। চোখের ভেতর স্বপ্ন থাকে না, হ্যাঁ, স্বপ্ন বাঁচায় জীবনটাকে, এই এত সুন্দর গানটা গেয়েছে কনক চাপার সাথে। তো এই যে এত সুন্দর গায়কী, এত চমৎকার একজন মানুষ, আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে জুয়েলের কি জানেন, তার একটা ভয়ঙ্কর রোগ হয়েছিল। সে জানতো তার রোগটা যে একটা মারণ ব্যাধি, কিন্তু তীব্র প্রাণ শক্তিতে সে সকল কিছুকে অগ্রাহ্য করে যতদিন বেঁচেছে, সে কাজের মধ্যে, সে হাসির মধ্যে বেঁচে থেকেছে। আমি কখনো তার সাথে দেখা হয়েছে, আমি কখনো শুনি নাই সে তার অসুখ নিয়ে কথা বলছে। সে পরের দিন কি করবে সেটা নিয়ে কথা বলতো, এবং হাসতো এবং আপ্যায়ন করতো, জড়িয়ে ধরতো। এই প্রাণ শক্তি একজন শিল্পীকে শিল্পীতে পরিণত করে। সবাই শিল্পী হয় না। আমি আপনার স্নেহধন্য ছোট ভাই অনাম তানভীর কোনো পরামর্শ যদি দেন? কিছুই না তানভীর, আমার একটাই পরামর্শ, যে কাজটা তুমি করছো সেই কাজটা যদি তোমাকে স্যাটিসফাইড না করে, অর্থাৎ তুমি যদি দিনের শেষে সেই কাজটা করে শান্তি না পাও, তাহলে সেটা করো না। কারণ শেষ পর্যন্ত আমরা আমাদের কাছেই জবাব দিই, আর কার কাছে দিই? আমার পুরোটা তো আমি জানি, আর জানেন স্রষ্টা। তো সেই জবাব তো পরকালে, ইহকালে আমাকে আমার কাছেই জবাব দিতে হয়। এমন কিছু করো না যেটার জবাব তুমি নিজেকে নিজে দিতে পারো না। ফলে যাই করো ভালোবাসা থেকে করো, যাই করো মমতা থেকে করো, আর হচ্ছে যাই করো মনে রেখো যে তুমি ছোট হওয়ার জন্য জন্ম নেই। থ্যাংক ইউ। সর্বশেষ আপনার অগণিত ভক্তদের কিছু বলবেন কিনা, কোনো মেসেজ?
আমার ভক্তরা আমাকে অনেক ভালোবেসেছেন। আমি বহুদিন যাবৎ নিয়মিত অনুষ্ঠান করি না, তবুও তারা আমাকে যেখানেই যাই আমাকে ভালোবাসেন, আপ্যায়ন করেন, কথা বলেন, আমাকে এক ধরনের সম্মান দেন। আমার কাছে এটা অনেক বড় প্রাপ্তি। সব কিছু কেনা যায়, কিন্তু ভালোবাসার সম্মান তো কোথাও পাওয়া যায় না। আপনি কোনো দোকানে গিয়ে এক প্যাকেট ভালোবাসা কিনতে পারবেন না। তো আমি খুবই কৃতজ্ঞ যে যারা আমাকে ভালোবেসেছেন, অনেকটা সময় ধরেই ভালোবেসেছেন। আমার নানা ধরনের এক্সেন্ট্রিসিটি আছে, আমার এক ধরনের আমি বলবো একগুঁয়েমি আছে। আমি কথা বলতে চাইলে থামি না, আমি কারো কথা শুনি না, আমি যেটা ঠিক মনে করি সেটার জন্য লড়াই করতে থাকি, কিন্তু এটাই তো আমি। তো এই আমাকে তারা ভালোবেসেছেন, আমার পাশে দাঁড়িয়েছেন, আমি তাদের সমর্থন পেয়েছি। তাই সব কিছুর জন্য আমি আসলে কৃতজ্ঞতাই জানাতে চাই যারা আমার দর্শক তাদের কাছে। আর জীবন তো অনিত্য, আমরা জানি না কালকে কি হবে। তাই আমি আমার যারা দর্শক, যারা আমার ফলোয়ার অনুসরণ করেন, আমি তাদেরকে বলবো যে এই মুহূর্তটাকে আনন্দময় করেন, কারণ পরের মুহূর্তটা আছে কি নাই সেটাকে আমরা জানি না। তাই এমন কিছু করবেন না যেটা আপনাকে আপনার সময়টাকে ভারাক্রান্ত করে। আমার মাঝে মাঝে মনে হয় যে এই যে ক্ষমতাবানরা এত কিছু করেন, তারপরে এই ক্ষমতার ভার যখন তাদেরকে সরিয়ে দেয়, তারা কি পেছনে তাকালে সত্যিই নিজেকে মানবিক, মমতাময়, প্রেমময়, ভালোবাসাময় একজন হৃদয়বান মানুষ হিসেবে নিজেকে দেখতে পান? যতক্ষণ পর্যন্ত কোনো শাসক এটা নিজেকে সেইভাবে দেখতে পারেন না, ততক্ষণ পর্যন্ত তিনি সুশাসক হন না। তাই মানুষ হিসেবে আপনারা মনে রাখবেন, আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও আসলে আমরা শাসক। আমরা পরিবারকে শাসন করি, আমরা আমাদের আত্মীয় স্বজন, আমার ভালোবাসার মানুষটাকে শাসন করি। আমরা কি দিয়ে শাসন করি? আমরা লাঠি দিয়ে করি না, ভালোবেসে করি। পরিবারের শাসন যদি ভালোবাসা থেকে আসে, সমাজের শাসন যদি ভালোবাসা থেকে আসে, শিক্ষকের শাসন যদি ভালোবাসা থেকে আসে, তাহলে শাসকের শাসন কেন ভালোবাসা এবং মমতা থেকে না এসে নিষ্ঠুরতা থেকে আসবে? এই প্রশ্নটা করবেন, এবং যে যেখানেই শাসন করেন না কেন সুশাসক হবেন। আপনি যদি আপনার নিচের জনের প্রতি সুশাসক এবং সুবিচার দেন, সুশাসন করেন, আপনার উপরের জন্য তখন ওইটা আপনাকে দিতে বাধ্য, আর না দিলে আপনি প্রতিবাদ করবেন। যাওয়ার আগে তাহলে একটা যোগী করি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রত্যাশা কি? সুবিচার এবং নিরাপত্তা। যে কোনো সরকারের প্রতি আমার এই দুইটাই আশা থাকে। যদি আপনি মানুষকে নিরাপত্তা দেন, তাহলে সে নিরাপদে কাজ করবে, আয় করবে, নিজেরটা সে নিজেই করে নেবে। আর যদি সুবিচার দেন, তাহলে কেউ যদি তাকে ওই কাজে বাধা দেয়, তার অধিকার ক্ষুণ্ণ করে, সে এসে বিচার পাবে। তো আপনাকে নিরাপত্তা দিলে আর অন্যায় হলে সুবিচার করে দিলে বাকিটা তো মানুষই করে। থ্যাংক ইউ তুষার ভাই। দর্শক, আমার বড় ভাইয়ের সাথে আসলে যখনই কথা বলি তখনই মুগ্ধ হয়ে পরের প্রশ্ন ভুলে যেতে হয়, এবং এত দৃপ্ততার সাথে আমরা রাজনীতি, সমাজ, পরিবার বা সংস্কৃতি নিয়ে কথা বললাম। তার এই স্পষ্ট উচ্চারণ এবং নিজস্বতা নিয়ে যে কথা বলা, এর একটাই মাত্র কারণ মানুষটা ভেতর থেকে ভীষণ সৎ। এই সততার আলোগুলো ছড়িয়ে পড়ুক। আমরা তো ভুলভাল আদর্শে নানানভাবে খুবই বিভ্রান্ত হই, কাকে আদর্শ মানব সেটাও ঠিক করতে পারি না। সেভাবে খুব ভালো আদর্শ নিয়ে আমরা সমাজটা গড়ে তুলি, একজন আরেকজনের খোঁজখবর রাখি, সবাই ভালো থাকি, ভালো রাখি। আল্লাহ হাফেজ।